জয় হিন্দ ফ্রেন্ড। আজকে ক্লাস নবম শ্রেণীর ইতিহাস চর্চার প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের আমরা যে আগের টপিক পড়েছিলাম তারপরে যে টপিকটা ছিল যে জাতীয় তথা সংবিধান সভা। তো আমরা এখানটায় আলোচনা করব যে ফ্রান্সে কিভাবে সংবিধান সভা গঠিত হয়েছিল এবং কেন হয়েছিল। তো আমরা আগের দুটি ঘটনা দেখেছিলাম, একটি হচ্ছে 20 জুন আর একটি হচ্ছে 14 জুলাই। 20 জুন কি হয়েছিল যে টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল। 14 জুলাই কি করেছিল যে বস্তিল দুর্গকে ভেঙে যে সমস্ত নির্দোষ কারাগারে ভর্তি ছিল, মানে ঢুকেছিল, মানে যে পঞ্চদশ লুই বা ষোড়শ লুই যারা ভরে রেখেছিল তাদেরকে ভেঙে বার করা হয়। কিন্তু এর পরে কি হয় যে একটা সংবিধান তৈরি করার একটা প্রস্তাব তৈরি হয়। তো তার আগে তো ডাইরেক্ট তো সংবিধান তৈরি হবে না, কিছু একটা তো নিশ্চয়ই একটা কিছু ব্যাড লেগেছে তবেই সংবিধান হবে। কিন্তু কি বলছে, ফ্রান্সের তৃতীয় স্টেট, মানে যে আমরা তিন রকম ছিল, একরকম ছিল যাজক, 2 নম্বর ছিল অভিজাত, 3 নম্বর ছিল বুর্জোয়া। যাজককে অন্তর্জাও হতে পারে। তাহলে যাজক, অভিজাত আর বুর্জোয়া সর্বলাভী ছিল 1% আর 6% ছিল অভিজাত, আর বাদ বাকি 93% ছিল যে বুর্জোয়া। এরা সমাজের সব থেকে নিচুতে থাকতো, কিন্তু সব থেকে কর বেশি লাগতো। কিন্তু এরা বলতে চাইছে তোমরা এমন একটা সংবিধান তৈরি করো যখন সকলের সমান অধিকার থাকে সব কিছুতে বলা হয়। তার জন্য বলছে যে ষোড়শ লুই ছিল, যেমন চতুর্থদশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, একে চাপ দেওয়া হয় এই তৃতীয় পার্সেন্ট, মানে যেমন টেনিস কোর্টে শপথ নিলে সবকে মানে আন্দোলন নেমেছিল, ঠিক একই রকম 14 জুলাই কি করলো, পুরো বস্তিল দুর্গকে ভেঙে দিলে এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ। ঠিক তৃতীয় সম্প্রদায় এত চাপ দিল যে ষোড়শ লুইকে, যে তোমাকে সংবিধান বানাতে একবারে বাধ্য, তুমি যদি সংবিধান না করো তোমাকে টেনে দেবো, উপরে তুলে দেবো। মানে এমন টানা 2 বছর 1791 পর্যন্ত খুব সংঘর্ষ চলছে এরকম এই দুটি সালে। এবং তৃতীয় স্টেট শেষ পর্যন্ত ষোড়শ লুই কিন্তু মেনে নেয় এবং একটি প্রস্তাবও তৈরি হয় যে কিভাবে পাস করবে, প্রস্তাব তৈরি হলো। এবং তৃতীয় যাজক এবং অভিজাতরা, 1 নম্বরে ছিল যাজক প্লাস অভিজাত, এই যাজক প্লাস অভিজাত এরা মানে মনে করছিল যে আমরা যা করব ফ্রান্সে তাই হবে। কিন্তু এই চোটটা দেখে এত মার মেরেছে যাজক মানে বুর্জোয়ারা যে এরা করতে চিল্লাতে পারেনি শুদ্ধা, যে এতদিন ধরে তোরা যা শাসন করেছি এবার কিন্তু বুর্জোয়ারা বলে সংবিধান শাসন হবে, সংবিধান তৈরি হয়েছে, একটা মুখ লড়াবি না, চুঁচা করবি না কেউ। ওরা ঠিক মাথা নিচু করে কিন্তু মেনে নিল। মেনে নেওয়ার পরে কি বলছে যে সভায় একটি সম্মিলিত সভায় পরিণত হয়। এই সভায় বিশিষ্ট প্রথম যে বলেছিলাম নেতৃত্ব করছিল, ওর নাম হচ্ছে যে মিরাবো, মুনিয়ার, বার্নেভ, লাফেয়াত, টেরি ল্যান্ড প্রমুখ। এরা 2 বছর সংগ্রহ করে, এই 2 বছর 2 ইয়ার সংগ্রহ করে কিন্তু গণতান্ত্রিক একটা লিখিত সংবিধান রচনা করে। লিখিত সংবিধান রচনা করেন লিখিত 2 বছর কষ্ট করে রচনা করেন। এই সভার নাম হলো সংবিধান সভা। একটা সভা হয়, সভাতে মিটিং হয়, সমস্ত জাতিরা আসে, যাজক আসে, অভিজাত আসে এবং বুর্জোয়া আসে, একটা মিটিং হয়, সংবিধান হয়, একটা গঠিত নিয়মকানুন তৈরি হয়, তাকে আমরা সংবিধান সভা বলি। সংবিধান সভায় প্রধানত 3টি পার্ট ছিল। 3টি পার্ট কী কী ছিল সংবিধান সভায়? একটি ছিল প্রশাসন, মানে কিভাবে কাজ করবে প্রশাসনিকভাবে এবং সংক্রান্ত বিচার ব্যবস্থা কী করে বিচার করবে, সে একটা ভাগ ছিল। প্রশাসন, আমি ভালো করে লিখি, প্রশাসন প্রশাসন প্লাস বিচার, যে কিভাবে শাসন করবে আর কিভাবে বিচার করবে একটি সংবিধানে বলা হয়, কিছু নিয়ম তৈরি করা হয়। 2 নম্বর হচ্ছে যে 2 নম্বর হচ্ছে আর্থিক, যে
অর্থনৈতিক সংস্কার, যে টাকা পয়সা সমস্ত মুষ্টিমেয় 1% লোকের হাতে চলে যাচ্ছিল, সেগুলো যেমন না যায়। 6% মানে যেমন হচ্ছে 1 + 6 7% লোক কোনো ট্যাক্স দিচ্ছিল না, এই ট্যাক্স যেমন সবাইকে দিতে হয়, সেরকমভাবে আর্থিক সংস্কার করে। আর 3 নম্বর হচ্ছে ধর্মীয় সংস্কার। ধর্মীয় সংস্কার, কারণ যে সমাজে যাজক সম্প্রদায় ছিল, এরা পোপ রাজা এরা যা বলতো এই বাদবাকি এই বুর্জোয়া শ্রেণীতে 93% সবকে মেনে নিতে হতো। ওরা যদি কর দিত না তাও কোনো ব্যাপার ছিল না, কিন্তু এদিকে কর দিতে বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু এর জন্য সংবিধান তৈরি হলো, এবং সংবিধান আস্তে 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 কি হয় যে রূপরেখা তৈরি হলো। এবং সংবিধানে কি বলছে, সংবিধান সভার কার্যাবলী বহু, কিন্তু এই সংবিধান যখন তৈরি হয়ে গেল, এই 3টি সংবিধান যখনই তৈরি হয়ে গেল, সংবিধান তৈরি হওয়ার পরে কিন্তু বহুত ভুল ত্রুটি থাকে। যেমন ভারতবর্ষ সংবিধান তৈরি হয়েছে 1947 সাল থেকে তৈরি হয়েছিল, 26শে নভেম্বর গৃহীত হয় এবং 26শে জানুয়ারি কার্যকর করে দেওয়া হয়। কিন্তু কার্যকর করে দেওয়ার পর কিন্তু তো বহু ভুল ত্রুটি ছিল, সেগুলোকে সংশোধন করছে, এখনও সংশোধন হচ্ছে। যেমন জিএসটি বিল সংশোধন হলো, এই রিসেন্টলি 2019-এ 370 সংশোধন হলো। কিন্তু এরকম তো নয় যে একবারে পারফেক্ট কোনো বই গঠিত হয়ে যাবে, এই বইয়েও কিন্তু অনেক সংবিধানে কিন্তু ভুল ত্রুটি ছিল। ভুল ত্রুটি কী বলা হয়েছে, প্রথমত 1 নম্বর বলছে যে এই বুর্জোয়া শ্রেণীদের অধিপত্য হয়ে যায়, মানে সবাই কিন্তু এরা কিন্তু ঢুকে যায় এই সংবিধানের মধ্যে, এবং সংবিধান সভার মধ্যে, নেতৃত্বের মধ্যে, প্রশাসনিকের মধ্যে ঢুকে যায়। অধিপত্য এবং স্থাপিত হওয়াতে কৃষক এবং সর্বহারা এবং সংকুলিত, বঞ্চিত এবং পীড়িতে চলে যায়। এখানে কি হয় যে বুর্জোয়া ছিল, তো বুর্জোয়া সম্প্রদায়ে অনেক কিছু লোক ব্যবসায়ী ছিল, ছোট ব্যবসায়ী, উঁচু জমিদার ছিল। এরা কিন্তু এই সংবিধান সভায় কিন্তু ঢুকে যায়। 1 নম্বর জমিদাররা, ব্যবসায়ীরা ঢুকে যায়, এবং এরা নিজের মতো একটা নিয়মকানুন তৈরি করে নেয়। প্রশাসনিক দিক থেকে, বিচার বিভাগ দিক থেকে, আর্থিক দিক থেকে একটা ত্রুটি দাঁড়ায়, এটা সংশোধন করা হয়। 2 নম্বর বলছে, দ্বিতীয়ত সম্পত্তির মাপকাঠিতে কিন্তু ভোট দেওয়া হয়, মানে সম্পত্তির অধিকার হিসাবে, মানে যার যত সম্পত্তি সেই হিসাবে ভোট দেওয়ার একটা অধিকার নিয়ম হয়। এটা কিন্তু এবারে পুরোনত ভুলে পরিণত হয়েছিল। তৃতীয় হচ্ছে যে শাসন ও আইন বিভাগের পৃথক দায়িত্ব পায়, শাসন বিভাগ আইন প্রণয়ন করতে পারে না। মানে শাসন বিভাগ আলাদা করছিল, আইন বিভাগ আলাদা আইন তৈরি করছিল। শাসন আলাদা হচ্ছে, আইন তৈরি হয়ে গেছে অন্য, মানে আইন তৈরি হয়ে গেছে ধরো 1950-এ কিছু ভারতবর্ষে আইন তৈরি হয়েছে, ওই আইন মেনে ধরো চলছে। এখন আমরা সমস্ত যাতায়াত করছি, কালকে নতুন কিছু একটা আইন তৈরি হয়ে গেল, কেন রাত 10টার পর ঘর থেকে বার হতে পারবে না, এরকম একটা আইন তৈরি হয়ে গেল, এবং ওটা সঙ্গে সঙ্গে তো লাগু হবে না। এবং এরকম কিছু ভুল ত্রুটি ছিল। এবং তারপরে বলছে যে 4 নম্বর বলছে শাসন, আইন ও বিচার বিভাগে বহু, মানে 3 নম্বর দেখলাম, 4 নম্বর দেখছি। এক হচ্ছে শাসন, আইন, বিচার বিভাগে বহু অযোগ্য মানুষ ঢুকে পড়ে, এবং সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করে দেয়। যেমন ধরো কোনো সরকারি উকিল বা জজ যদি কোনো অযোগ্য ব্যক্তি, কোনো পার্টির নেতাকে যদি আমি করে দিই, যদি এবিসি পার্টির নেতাকে, তো ও নেতা কি করবে, বা সমাজের একটা মূর্খ লোককে আমি যদি জজ বানিয়ে দিই, ও কী করবে? একটা এমএলএ বানিয়ে দিই যদি, তো কী করবে? এমপি বানিয়ে দিই, কী করবে? যেমন সিনেমার অ্যাক্টরগুলোকে আমরা এমপি, পার্লামেন্ট, সংসদ বানিয়ে দিচ্ছি, ও কী করবে? ওর কোনো জ্ঞান আছে কিছু? কোনো জ্ঞান নেই। ওর নাচ সম্বন্ধে জ্ঞান থাকতে পারে, অ্যাক্টিং সম্বন্ধে জ্ঞান থাকে, কিন্তু সমাজ প্রশাসনিকভাবে কি পরিবর্তন করতে হবে জ্ঞান থাকবে? এই জ্ঞানগুলো নেই। তার জন্য আমাদের সমাজের এই অবস্থা হচ্ছে এখন। বুঝতে পারছি, আমি কারো নাম করছি না, নাম ঠিক করবো, আমি নাম করছি না, কিন্তু কি হচ্ছে, এরকম অবস্থায় ওদেরকে কি ক্ষতি হচ্ছে, অযোগ্য ব্যক্তিরা চলে যাচ্ছে এইসব জায়গায়। এবং কি হচ্ছে যে তারপরে পঞ্চমত 5 নম্বর হচ্ছে যে চার্চের সম্পত্তি বাজেয়াপ্তি করছে। 5 নম্বর ধরো, 5 নম্বর, 4 নম্বর দেখলাম, 5 নম্বর চার্চ। যে আগে দেখেছিলাম যে চার্চ প্রত্যেকটা লোককে, মানুষকে, সে বুর্জোয়া হোক শ্রেণীর মানুষকে চাপ দিয়ে কর নেওয়া করা হচ্ছে, ওরা শান্তিতে থাকছিল। কিন্তু এই নিচু শ্রেণীর মানুষ এত অত্যাচার হওয়ার পর চার্চকে এত অত্যাচার করেছে, চার্চের জমি জায়গা সব দখল করে নিচ্ছে। এতে কি হয় যে সংবিধানে কি বলেছিল যে ধর্মীয় সংস্কার করতে হবে, এখানটায় কিন্তু ওরা ধর্মীয় সংস্কারের বহু ভুল ত্রুটি ছিল, সেগুলোকে কবজা করে নিচ্ছিল।
5 নম্বর 6 নম্বরে হলো যে আর্থিক দুর্ব্যবস্থায় বিশেষ কোনো উন্নতি ঘটেনি এবং সমাজের যারা কৃষক ছিল, কৃষক বা শ্রমিক যারা ছিল তাদের কিন্তু কোনো আর্থিক লাভ হয়নি। আর্থিক লাভ মানে তারা পরিবর্তন করেছিল এরকম 2 বছর ধরে, যেমন টেনিস কোর্টের শপথে অংশগ্রহণ করে, বস্তিল দুর্গের শপথে অংশগ্রহণ করে, সংবিধান সভায় অংশগ্রহণ করেন। এরা মনে করে বিশাল কিছু পরিবর্তন হবে, আমাদের জীবন উন্নতি হবে, কিন্তু এদের কোনো উন্নতি হয় না। ঠিক যেমন কোনো একটা রাজনৈতিক দল পার্টি এসে বলে আমাকে ভোট দাও, ডবল ডবল চাকরি করব, চাকরি দেওয়ার পর তোমার ছেলে সন্তানরা চাকরি করবে, সুখে শান্তিতে বাস করবে। কিন্তু ভোট হয়ে যাওয়ার পর ঘোষণা হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, এমএলএ হয়ে যায়, সব প্রত্যেকটা পাড়া প্রতিবেশী শান্তি হয়ে যায়, তারপরেও কিন্তু চাকরি জোটে না। কি হয়? অশান্তিই থেকে যায়। সেরকমই এখানটায় কিন্তু ঠিক একই রকম পরিস্থিতি দাঁড়িয়েছিল, কিছু কিন্তু পরিবর্তন ঘটেনি। বুঝতে পারলাম? তাহলে সংবিধান সভা তৈরি হয়েছে, সেখানটায় কিছু ভুল ত্রুটি ছিল, সেটা দেখলাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে পরের টপিক নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।